একটা বিষয় সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি যে যখন আমরা একটা জিনিস শিখব তখন সেটার মেন যে বেস বা ভিত্তি সেটা কিভাবে হয়েছে সেটা যদি পরিপূর্ণভাবে আমি শিখতে পারি তাহলে আমার জন্য পরবর্তী ধাপ অনুযায়ী এগোতে সহজ হবে। এজন্য পরিপূর্ণভাবে আমরা যখন কোনো বিষয় শিখব তখন পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করব যেটা আমার পরবর্তীতে কাজে লাগে। তুমি যদি একটা বিষয়ের মেন যে মূল অর্থাৎ গোড়া থেকে যদি শিখতে পারো তাহলে তোমার জন্য ওই জিনিসটা শুভকর হয়। কিন্তু তুমি যদি মাঝখান থেকে শেখো একটা জিনিস পরিপূর্ণভাবে যদি না শেখো তাহলে তোমার জন্য সেটা বোঝা শুরু হতে পারে এবং পরবর্তী ক্লাসগুলোতে এই ধরনের অঙ্কগুলো নিয়ে জটিলতা দেখা দিতে পারে। এর জন্য তোমাদের সুবিধার্থে এবং সমস্ত বিষয় মাথায় পরবর্তীতে তোমার শিক্ষা জীবনে এই লেখাপড়াটা যাতে কাজে লাগাতে পারো সেজন্য তোমাদের জন্য আমি আমার শিক্ষাগতার অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষণীয় বিষয় যেটা তোমাদের অনেক কাজে দেবে তারই ধারাবাহিকতায় ক্লাসগুলো তৈরি করতেছি। আশা করা যায় ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং এগুলো অনুযায়ী যদি প্রিপারেশন নাও ইনশাল্লাহ নেক্সটে প্রত্যেকটা ক্লাস তোমার জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সিস্টেম এডুকেশন যশোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যে 1.1 এ আমরা মূলত এবং অমূলত সংখ্যা করার ক্ষেত্রে কোনগুলো বর্গমূল এবং কোনগুলো পূর্ণ সংখ্যা এগুলো কিভাবে চেনা যায় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো। তো দেখো আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল। বর্গ এবং বর্গমূল যেটাকে স্কোয়ার রুট বলা হয়। প্রাথমিক অবস্থায় আমরা বলতে পারি যে বর্গ ও বর্গমূল কি। দেখো বর্গমূলটা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন ধরো কোনো সংখ্যাকে মনে করো যে 6কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে গুণ করে যে ফলটা পাওয়া যাবে সেই ফলটা হচ্ছে যে এই 6 হচ্ছে বর্গ। আর এই যে 36 বর্গমূল হচ্ছে 6। তার মানে এই যে 6 যদি স্কোয়ার করি অর্থাৎ 6 গুণিত 6 যদি গুণ করি তাহলে আমার 6 ছক 36 হয়। তাহলে এখানে আমার মূলটা হচ্ছে বর্গমূলটা হচ্ছে 6, যেটাকে বর্গ করলে আমার 36 হয়। তারপর দেখো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার। দেখো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, যে দেখো পূর্ণবর্গ হলো এমন একটি পূর্ণ সংখ্যা যা কোনো একটি পূর্ণ সংখ্যার বর্গফল। অর্থাৎ দেখো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তার মানে দেখো এখানে যে কথা বুঝাচ্ছিলাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, তার মানে 6কে যদি 6 দিয়ে গুণ করি, গুণ করে প্রাপ্ত যে সংখ্যাটা এই যে 36 এসে এই প্রাপ্ত সংখ্যা অর্থাৎ 36কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। আবার দেখো এখানে বিষয় হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা চেনার আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে চিনব খেয়াল করো। প্রথম হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি অবশ্যই 1, 4, 5, 6, 9 এইগুলা হলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার দেখো সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে তেমন কি ডাবল শূন্য হলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেমন 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 10 গুণিত 10 গুণ করলে আমার 10 10 100 হয়, যেটা এটার বর্গমূল আমার কত দাঁড়াবে, বর্গমূল আমার হচ্ছে 10 দাঁড়াবে। আবার এই যে 4900, তার মানে এখানে 7 7 49, দেখো 7 7 49 আর এই ডাবল শূন্যর জন্য একটা শূন্য নিলাম, তার মানে কি 70কে যদি আমরা 70 গুণ 70 দ্বারা যদি গুণ করি তাহলে আমার এখানে 4900 হয়। অর্থাৎ এই 4900 বর্গমূল হচ্ছে 70। তারপর দেখো যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 2 হয়, 3 হয়, 7 হয়, 8 হয় তা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তুমি এরকম একটা সংখ্যা এমন যে কোনো একটা সংখ্যা পাতাতে পারো, ধরো 32 পাতালে 32 কি পূর্ণবর্গ হয়? 5 5 25 হয়, 5 গুণিত 5 সমান 25 হয়। তারপরে আবার যদি 6 নাও, 6 গুণিত 6 6 ছক কত হয়? 36 হয়। তাহলে কি 36 এবং 25-এর মাঝে কি 32 সংখ্যা রয়ে গেছে, তো 32 তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। তাহলে যার একক স্থানীয় অঙ্ক 2 আছে, এমন 2 থাকবে, 3 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, যদি এমন সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তারপর দেখো যে সকল সংখ্যার শেষে বেজোড় সংখ্যক শূন্য থাকে তা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে ধরে নাও যে এই যে 49 শূন্য, তার মানে এই যে একক স্থানীয় অঙ্ক তো শূন্য আছে, একটা শূন্য আছে, সেক্ষেত্রে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। সেক্ষেত্রে কি হওয়া লাগবে, যদি ডাবল শূন্য হয় তাহলে সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হবে।
তো এবার দেখো আমরা একটু পূর্ণবর্গ সংখ্যার কিছু বৈশিষ্ট্য খেয়াল করি, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 অথবা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। তাহলে বর্গ সংখ্যার যে একক স্থানীয় অঙ্ক, দেখো বর্গ সংখ্যা এরকম একটা সংখ্যা যদি আমরা লিখি, যে ধরো 81 মনে করো যে একটা সংখ্যা, দেখো এর একক স্থানীয় অঙ্ক কত আছে, 1 আছে। সেক্ষেত্রে দেখো যদি 9কে গুণ করি, দেখো 9 নং 81 হয়। আবার যদি 1-এর বর্গ করি, 1-1-কে 1 হয়। দেখো আরেকটা, দেখো এরকম একটা সংখ্যা, মনে করো 361 একটা সংখ্যা। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে এখানে যে একক স্থানীয় যে অঙ্কটা থাকবে, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 1 আছে এমন সংখ্যা পেতে গেলে এখানে যে দুটো সংখ্যা বিভাজ্য হবে, এই দুটো সংখ্যার যোগফল 10 হবে। তার মানে দেখো 9কে 9 দ্বারা গুণ করলে 9 নং 81 হয়, যার একক স্থানীয় অঙ্ক 1। 1কে 1 দ্বারা গুণ করলে 1-1-কে 1 হয়, যার একক স্থানীয় অঙ্ক 1। আবার এখানে যে 9 আর 1 পাচ্ছ, এই দুটো যোগ করলে আবার 10 হবে। অনুরূপভাবে এখানে একটু খেয়াল করো, দেখো এর লাস্টে যে দুটো অঙ্ক কত আছে, 61-এর একক স্থানীয় অঙ্ক কত আছে, 1 আছে। তো এমন একক স্থানীয় অঙ্ক 1 আছে এমন সংখ্যা যদি আমরা হিসেব করি, দেখো 1-এর বর্গ করলে 1-1-কে 1 হয়, আবার 9-এর বর্গ করলে 9 নং 81 হয়। তার মানে এমন একটা সংখ্যা যে এই দুটো সংখ্যার যোগফল 10 হবে। আবার এই দুটো সংখ্যাকে বর্গ করলে, 9-এর বর্গ করলে 9 নং 81, যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। 1-এর বর্গ করলে 1-1-কে 1, যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। ঠিক আছে, এটা বিষয়। তারপর দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হবে। যে বর্গ সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 9 হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো খেয়াল করে কিভাবে করতে পারি, যে 3 আছে অথবা 7 আছে এমন যে সংখ্যা, 169 একটা সংখ্যা, এই সংখ্যাকে ভাঙতে হবে এমন একটা সংখ্যা দিয়ে, যার সেই সংখ্যাটার গুণ করলে একক স্থানীয় অঙ্ক 9 হবে। যেমন ধরো 3-এর যদি আমরা গুণ করি কি হয়, 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3-3-কে 9 হয়, যার একক স্থানীয় অঙ্ক 9। আর মনে করো 7কে যদি গুণ করি 7-7-তে 49 হয়, যার একক স্থানীয় অঙ্ক 9 হয়। তাহলে এমন যে সংখ্যা, তাহলে এ দেখো 7 আর 3 আবার যোগ করলে 10 হয়। তার মানে 3কে বড় করলে একক স্থানীয় অঙ্ক 9 হয়, আবার 7কে বড় করলে একক স্থানীয় অঙ্ক 9 হয়। তো অনুরূপভাবে পরেরটা দেখো, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 হবে। সেক্ষেত্রে এমন একটা সংখ্যা মনে করো 256 একটা সংখ্যা। দেখো এমন দুটো সংখ্যা নেব যে যার একক স্থানীয় অঙ্ক 6 হবে। দেখো 4-এর যদি বড় করি, 4 কত হয়, 16, যার একক স্থানীয় অঙ্ক কত, 6। তারপর দেখো 6কে যদি বড় করি, 6 কত হয়, 36 হয়, যার একক স্থানীয় অঙ্ক 6। আবার দেখো আমার এই সংখ্যা দুটো নেওয়া ঠিক হচ্ছে কিনা সেটা আমি যাচাই করব। দেখো এই দুটো যোগফল আমার 10 হবে, এইভাবে। তারপর দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 4 হবে। তাহলে এমন সংখ্যা যদি আমরা হিসেব করি, দেখো 1024 একটা সংখ্যা নিলাম, যার একক স্থানীয় অঙ্ক কত আছে, 4 আছে। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 4 থাকে, তাহলে আমাদের বর্গমূলের যে সংখ্যাটা, বর্গমূলের সংখ্যা হয় আমার 2 হবে, না আমার 8 হবে। সেটা কিভাবে, দেখো 2-এর যদি বড় করো 2 দুগুণে 4 হয়, 8-এর যদি বড় করো তাহলে 8-8 64 হয়, দুটোরই একক স্থানীয় অঙ্ক কত আছে, 4 আছে। তো এখানে একটা ম্যাজিক আছে, যে কিভাবে আমি যে কোনো সংখ্যা মুহূর্তের ভিতরে বড় করতে পারবো, সেটা আমরা ইতিমধ্যে শিখছি। দেখো তারপর দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হবে। তার মানে মনে করো 625 একটা সংখ্যা, এই একক স্থানীয় অঙ্ক 5 আছে, এরকম সংখ্যা আছে, 5-এর বর্গ করলে 5-5 25 হয়। তো তার মানে ওই একক স্থানীয় অঙ্ক 5 আছে এরকম সংখ্যা পেতে হলে আমার 5 দিয়েই তোমার হচ্ছে বর্গমূলে নিয়ে আসতে হবে। তো আশা করা যায় তোমরা এই শর্ট টেকনিকটা বুঝতে পেরেছো। তো এরপরে যে অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো আছে, সবগুলো ভাগ প্রক্রিয়ায়, গুণ প্রক্রিয়ায়, মৌলিক গুণনীয়কের সাহায্যে সব সিস্টেমে আমরা বর্গমূল কোনভাবে করা যায় সেটা আমরা শিখব। ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই সেটা কমেন্টসে জানাবে, এবং
তোমাদের ক্লাসের যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা আমার যে ব্যক্তিগত নাম্বার আছে এই ব্যক্তিগত নাম্বারে তোমরা নক করবে।